কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির 53তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা ইকুইলিব্রিয়াম দেখব। আসুন শুরু করা যাক। অর্থশাস্ত্র বা ইকোনমিক্স যখন আমরা পড়ি, আমরা ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য কনসেপ্টটা দেখি। এই ভারসাম্য বা ইকুইলিব্রিয়ামটা কি? সাধারণত শিক্ষার্থীদেরকে আমরা যদি জিজ্ঞেস করি ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য কী, অধিকাংশ ক্ষেত্রে উত্তর আসে যেখানে ডিমান্ড আর সাপ্লাই এক হবে। উত্তরটা ভুল না, কিন্তু উত্তরটা আমরা আজকে জেনারেলাইজ করার চেষ্টা করব। হ্যাঁ, ডিমান্ড আর সাপ্লাই কনটেক্সটে, কিন্তু জেনারেলাইজ করব এই কারণে পরবর্তীতে আমরা আরও কনসেপ্ট দেখব যেগুলির সাথে ডিমান্ড আর সাপ্লাইয়ের সম্পর্ক নাই, কিন্তু সেখানেও আমরা ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য দেখব। ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য হচ্ছে একটা ব্যালেন্স। ব্যালেন্স মানে একটা বাটখারা। বাটখারা মানে হচ্ছে এর বাম দিকে আমরা যেটা দেখি আর ডান দিকে যেটা দেখি, এই দুটো বাটখারাতে দুটো যে পাত্র আছে, এই পাত্রটা বিপরীতমুখী হয়। একটা পাত্রের টেন্ডেন্সি থাকবে নিচের দিকে যাওয়া, আরেকটা পাত্রের টেন্ডেন্সি থাকবে উপর দিকে আসা। এই কনসেপ্টটা যদি আমরা ব্যবহার করি মার্কেট বা বাজারে, আমরা দেখব দুটো ফোর্স আছে। এই ফোর্সগুলো হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই। ডিমান্ড প্রাইসের সাথে যেভাবে সাড়া দেয়, সাপ্লাই প্রাইসের সাথে ঠিক তার উল্টাভাবে সাড়া দেয়। এই উল্টা সাড়া দিতে দিতে কোনো এক সময় এই ব্যালেন্স, এই বাটখারা ব্যালেন্সে আসবে। ব্যালেন্সে আসার অর্থ কি? বাম দিকে যে পাত্রটা আছে, ডান দিকে যে পাত্রটা আছে, এই দুটো একইভাবে চলে আসবে। একইভাবে চলে আসলে কি হবে? যে কোনো একটা পাত্রের উপরে ওঠার টেন্ডেন্সিও থাকবে না, নিচে আসারও টেন্ডেন্সি থাকবে না। এই বিশেষ অবস্থাকে আমরা ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বলি। তাহলে ভারসাম্য বা ইকুইলিব্রিয়ামের যদি আমরা একটা ফর্মাল ডেফিনিশন দিতে চাই, আমরা কি বলতে পারি? ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য এমন একটা অবস্থা যেখানে পৌঁছে গেলে আমরা আর ফার্দার চেঞ্জ করার চেষ্টা করব না, আমাদের পক্ষে ফার্দার চেঞ্জ করার কোনো ইনসেন্টিভ থাকবে না। এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। এই ডেফিনিশনের একটা ছোট্ট গ্যাপ আছে। আমরা বলছি এমন একটা পরিস্থিতি যেখানে আমরা পৌঁছে যাওয়ার পর আমরা আর কোনো ফার্দার চেঞ্জ দেখতে চাচ্ছি না। কিভাবে পৌঁছালাম এই ইকুইলিব্রিয়ামে, এই প্রশ্নটা আমরা করি না। কাকে দিয়ে এই ইকুইলিব্রিয়ামে আসলাম, এই প্রশ্নটা আমরা করি না। আজকের আলোচনায় এই দুটোর ক্রিটিসিজম আমরা দেখব। মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, আমরা যে শাখায় দেখি না কেন, প্রতিটা শাখার মডেলগুলোতে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যের কনসেপ্টটা আমরা দেখব। তাহলে আমাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট জানা দরকার। এই ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা অর্থনীতিতে কিভাবে আসলো? অ্যাডাম স্মিথকে ধরা হয় আধুনিক অর্থশাস্ত্র বা ইকোনমিক্সের ফাউন্ডার। 1759 সালে উনি একটা বই লেখেন, থিওরি অফ মরাল সেন্টিমেন্টস। 1776 সালে উনি আরেকটা বই লেখেন, ওয়েলথ অফ নেশনস। এই দুটো বইতে সবচেয়ে আইকনিক কনসেপ্টটা ছিল ইনভিজিবল হ্যান্ড। আরেকটা আইকনিক কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে উনি একটা কনসেপ্টের অবতারণা করেন যার নাম দেন ন্যাচারাল প্রাইসেস। ন্যাচারাল প্রাইসেসটা কি? অ্যাডাম স্মিথ বললেন বা উনি অবজার্ভ করে দেখলেন, প্রতিটা অ্যালোকেশনে অবশেষে মার্কেটগুলো একটা নির্দিষ্ট দামে সেটেল ডাউন করবে, নির্দিষ্ট দামে স্থির হবে। এই নির্দিষ্ট দামটাকে উনি বলেছিলেন ন্যাচারাল প্রাইসেস। অ্যাডাম স্মিথ ছিলেন একজন মরাল ফিলসফার। এই ন্যাচারাল প্রাইসেস কনসেপ্টটা উনি কোত্থেকে পেয়েছেন বা কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উনি প্রভাবিত হয়েছিলেন আইজ্যাক নিউটনের মাধ্যমে। আইজ্যাক নিউটন যখন মাধ্যাকর্ষণ তত্ত্ব দেন 17 শতাব্দীতে, তখন উনি বিভিন্ন মহাকর্ষীয় বডির আলোচনায় করেছিলেন এবং উনি তখন ওনার ফিজিক্সের ফাউন্ডেশনে বললেন
সমস্ত বিশ্বজাগতিক যত বস্তু আছে, প্ল্যানেটস, স্টার্স, অ্যাস্ট্রয়েডস যা আছে, সবগুলো অবশেষে গ্র্যাভিটির মাধ্যমে এক জায়গায় স্থির হবে। এই কনসেপ্টটা অ্যাডাম স্মিথ ন্যাচারাল প্রাইসেসে নিয়ে আসেন এবং পরবর্তীকালে অ্যাডাম স্মিথের পরে যারা আসেন তারা এটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যান। প্রশ্ন হচ্ছে, অ্যাডাম স্মিথের সমসাময়িক যারা ছিলেন, বিশেষ করে অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো, ওনারা কি ম্যাথমেটিক্স অবতারণা করেন নাই? অবশ্যই করেছেন, কিন্তু ওনাদের সময় ম্যাথমেটিক্সের একটা টুল খুব ভালো ছিল, সেটা হচ্ছে অ্যাভারেজ ক্যালকুলেশন। এই অ্যাভারেজ ক্যালকুলেশনের একটা বিশাল প্রয়োগ করেন ডেভিড রিকার্ডো যখন উনি ডিমিনিশিং রিটার্নস অবজার্ভ করেন কৃষিক্ষেত্রে। এই একই অ্যাভারেজ প্রয়োগ করেন ফ্রান্সের একটা স্কুল, ওদের স্কুলের নাম ছিল ফিজিওক্র্যাটস। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে ক্যালকুলাস যে কনসেপ্টটা আইজ্যাক নিউটন এবং গডফ্রিড লিবনিটজ স্বাধীনভাবে সপ্তদশ শতাব্দীতে আবিষ্কার করেন বা প্রণয়ন করেন, এইটা মোটামুটি প্র্যাকটিক্যাল কাজে ব্যবহার করার উপযোগী হয়। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে ম্যাথমেটিশিয়ানস এবং ইঞ্জিনিয়ার্স এনারা ইকোনমিক্সে প্রবেশ করেন। তারা ক্যালকুলাসের প্রয়োগ করা শুরু করলো এবং সেই ক্যালকুলাসের প্রয়োগটা কিভাবে করলেন? ওনারা করলেন মার্জিনাল অ্যানালাইসিসে। কিসের সাপেক্ষে? ক্যালকুলাস কিন্তু নিউটনের সাপেক্ষে না, এই ক্যালকুলাস ছিল লিবনিজের ক্যালকুলাস। কেন? লিবনিজ যে ক্যালকুলাসটার অবতারণা করেন সেই ক্যালকুলাস অ্যালজেব্রার উপর ভিত্তি করে করা হয়। তার ফলে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস, তার ফলে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস, এগুলোর প্রয়োগ আস্তে আস্তে অর্থনীতিতে দেখি এবং এই প্রয়োগের ফলে আমরা ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা, সেটা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মাধ্যমেই হোক আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের মাধ্যমেই হোক, এটা আস্তে আস্তে দেখা শুরু করি। আমরা ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা বাজারে বা মার্কেটে দেখার চেষ্টা করছি। বাজারে দুটো ফোর্স আছে, একটা হচ্ছে ডিমান্ড আর একটা হচ্ছে সাপ্লাই। এই ডিমান্ড আর সাপ্লাইয়ের আমরা কোথায় ক্যালকুলেট করছি? আমরা হরিজন্টাল অ্যাক্সিসে ক্যালকুলেট করছি। কিসের সাপেক্ষে ক্যালকুলেট করছি? বাজারের দামের উপর ক্যালকুলেট করছি। গত পর্বে আমরা মার্কেট সাপ্লাই দেখেছি, এর আগের কোনো এক পর্বে আমরা মার্কেট ডিমান্ড কার্ভ দেখেছি। এখন আমরা মার্কেট ডিমান্ড আর মার্কেট সাপ্লাই একসাথে দেখব। তারপর আমরা দেখব মার্কেট প্রাইসের মাধ্যমে ইকুইলিব্রিয়াম কখন হবে না, ইকুইলিব্রিয়াম কখন হবে। আমরা যেহেতু বলেছি ইকুইলিব্রিয়াম একটা ব্যালেন্স, একটা বাটখারা, এইখানে কি গ্যাপটা কত? জিরো না? এখানে বাম পাত্রটা আছে, এখানে ডান পাত্রটা আছে। গ্যাপটা জিরো হওয়ার মানে কি? এটা আমরা একটা বিয়োগফল দেখছি। এইভাবে যদি বাটখারাটা হয়, এই বিয়োগফলটা তখন হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, আমরা যে পাত্রের সাপেক্ষে বিয়োগটা করছি। ইকুইলিব্রিয়াম কনসেপ্টটাও তাই। একটা নির্দিষ্ট মার্কেট প্রাইসে ডিমান্ড এবং সাপ্লাইয়ের বিয়োগফলটা কত? যদি এই বিয়োগফলটা আমরা হিসাব করি, আমাদের পক্ষে লজিক্যালি তিনটা আউটকাম আসবে। ডিমান্ড যদি সাপ্লাইয়ের চেয়ে বড় হয় মার্কেট প্রাইসে, আমরা সেটাকে বলি এক্সেস ডিমান্ড, অর্থাৎ ডিমান্ড সাপ্লাইয়ের চেয়ে বেশি, অর্থাৎ এই মার্কেটে শর্টেজ আছে। বিয়োগফলটা যদি এমন হয় যে ডিমান্ডের চেয়ে সাপ্লাই বড়, তাহলে বিয়োগফলে কি হবে? এক্সেস ডিমান্ডটা হয় নেগেটিভ হবে, অথবা আমরা যদি এক্সেস সাপ্লাই শব্দটা বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো সাপ্লাই ডিমান্ডের চেয়ে বড় ওই পার্টিকুলার মার্কেট প্রাইসে। সাপ্লাই যদি ডিমান্ডের চেয়ে বড় হয়, তার মানে ওই মার্কেটে অবশ্যই সারপ্লাস আছে, উদ্বৃত্ত আছে। আগের উদাহরণের মতো শর্টেজ বা ঘাটতি নাই। সর্বশেষ যে সম্ভাবনাটা আছে সেটা হচ্ছে বিয়োগফলটা শূন্য হবে, অর্থাৎ মার্কেট প্রাইসে এক্সেস ডিমান্ডও নাই। এক্সেস ডিমান্ড শূন্য হওয়ার মানে কি? মার্কেটের কোনো শর্টেজ নাই। এক্সেস সাপ্লাই শূন্য হবে। এক্সেস সাপ্লাই শূন্য হওয়ার অর্থ কি?
মার্কেটে কোনো সারপ্লাসও নাই। তাহলে আমরা ইনটিউটিভলি দেখি তো, একটা নির্দিষ্ট মার্কেট প্রাইসে ক্রেতারা যা কিনতে চাচ্ছে, যে পরিমাণে কিনতে চাচ্ছে, বিক্রেতারা যদি সেই পরিমাণ সাপ্লাই বা যোগান করে ওই বিশেষ মুহূর্তে বা ওই বিশেষ সময়ে, তাহলে তো মার্কেটে আর কোনো ফার্দার টেন্ডেন্সি থাকবে না মার্কেট প্রাইস চেঞ্জ হওয়ার। মার্কেট প্রাইস যদি ফার্দার টেন্ডেন্সি না থাকে চেঞ্জ হওয়ার পেছনে, আমরা অবশ্যই ইকুইলিব্রিয়ামে এসে গেছি। এখন আমরা ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা তিনটা গ্রাফের মাধ্যমে দেখব। প্রথমে দেখব আমরা এক্সেস ডিমান্ড আছে, অর্থাৎ মার্কেটে শর্টেজ বা ঘাটতি আছে। পরের গ্রাফটাতে আমরা এক্সেস সাপ্লাই দেখব, অর্থাৎ মার্কেটে সারপ্লাস আছে। সর্বশেষ গ্রাফে আমরা দেখব এক্সেস ডিমান্ডও নাই, এক্সেস সাপ্লাইও নাই। আমরা এখন যে গ্রাফটা দেখছি সেই গ্রাফে আমাদের মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাপ্লাই কার্ভ দেখছি। মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাপ্লাই কার্ভ পয়েন্ট ইতে ইন্টারসেক্ট বা ছেদ করেছে। আমরা একটা লো প্রাইস TL দিয়ে শুরু করি। এই লো প্রাইসটা কাদের জন্য আনন্দের ব্যাপার? লো প্রাইসটা অবশ্যই বায়ার বা ক্রেতাদের জন্য আনন্দের ব্যাপার। লো প্রাইস বিক্রেতা বা সেলারদের জন্য আনন্দের ব্যাপার নয়। তাহলে আমাদের গ্রাফে কি দেখছি? মার্কেট প্রাইস যখন PL, তখন এই মার্কেটে ডিমান্ড সাপ্লাইয়ের চেয়ে বড়। হরিজন্টাল অ্যাক্সিসে আমরা তাই দেখছি, কোয়ান্টিটি ডিটা হচ্ছে ডান দিকে, কোয়ান্টিটি S হচ্ছে বাম দিকে। তাহলে ওই পার্টিকুলার মার্কেট প্রাইসে ডিমান্ড সাপ্লাইয়ের চেয়ে বড়, অর্থাৎ মার্কেটে বিক্রেতারা যে পরিমাণ সাপ্লাই করছেন সে তার চেয়ে অনেক বেশি ক্রেতারা ডিমান্ড করছে। এই দুটো সেম হচ্ছে না, একই হচ্ছে না। তাহলে আমরা অবশ্যই ডিসইকুইলিব্রিয়ামে আছি। ডিসইকুইলিব্রিয়াম যদি থাকে সেটা অবশ্যই আমাদের একটা ইনসেন্টিভ তখন থাকবে, এই মার্কেটটা চেঞ্জ হওয়ার একটা ইনসেন্টিভ থাকবে। প্রাইস বাড়বে না কমবে, এটি হলো আমাদের প্রশ্ন এখন। প্রাইস যদি স্থির না থাকে PL এ, যেহেতু এই মার্কেটে শর্টেজ আছে, যেহেতু এই মার্কেটে ঘাটতি আছে, সেহেতু প্রাইস বাড়বে। বায়ারদের ইচ্ছা আছে এই আউটপুটটা কেনার। সেলারদের কাছে যখন এই ইনফরমেশান আসবে, তখন সেলাররা কি করবে? সেলাররা বেশি তৈরি করা শুরু করবে। বেশি তৈরি করলে কি হবে? তাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। এটা একটা জিনিস। এখন যেহেতু আমরা ডিমান্ড সাপ্লাই একসাথে দেখছি, বায়ারদের পক্ষ থেকেও তখন দ্রব্যটা কেনার ব্যাপারে বায়াররা তখন আরও বেশি দাম অফার করার চেষ্টা করবে। কেন? আমাদের এই মুহূর্তে আছে QS আউটপুট। এই QS আউটপুট যদি আরও বায়াররা কিনতে চায়, তাহলে দুটো ঘটনা ঘটবে, যেটা আমরা বলেছি। এক, কস্ট অফ প্রোডাকশন বাড়বে সাপ্লায়ারদের পক্ষ থেকে। দুই, যারা ডিমান্ড করছে হাউসহোল্ডস, তাদের পক্ষে তাদের একটা তাগাদা থাকবে, এই টাকাটা আরও বেশি আমরা দিতে ইচ্ছুক। তাহলে আলটিমেটলি কি হবে? প্রাইস আস্তে আস্তে বেড়ে এর দিকে, ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে ধাবিত হবে। আমরা তো গত গ্রাফে শর্টেজ দেখেছি, শর্টেজের উল্টা হবে সারপ্লাস। সেই সারপ্লাসটা কীভাবে হতে পারে সেটা এখনকার গ্রাফে দেখি। এখনকার গ্রাফে আমরা যেটা দেখছি, আমাদের একটা হাই প্রাইস আছে PH। হাই প্রাইস অবশ্যই সেলারদের জন্য আনন্দের খবর। হাই প্রাইস অবশ্যই বায়ারদের জন্য আনন্দের খবর না। তাহলে এখন যে গ্রাফটা দেখছি, QDটা বাম দিকে চলে গেছে। ক্রেতারা এই উচ্চ মূল্যে এত কিনতে ইচ্ছুক না। QSটা ডান দিকে চলে গেছে। সাপ্লায়াররা তো খুব খুশি, দাম বেড়ে গেছে, আমরা সময় সাপ্লাই করছি। কিন্তু লাভটা কি? ডিমান্ড আর সাপ্লাই, অ্যালফ্রেড মার্শাল যেটা বলেছিলেন, একটা কাঁচির দুটো ব্লেড। দুটো একসাথে যদি আমরা ব্যবহার না করি কাঁচিটা, আমরা কাগজটা কাটতে পারবো না। তাহলে মার্কেটে PH যে প্রাইসটা আমরা দেখছি, এই PH প্রাইসে সাপ্লাই ডিমান্ডের চেয়ে বেশি, সারপ্লাস হয়ে গেছে। বিক্রেতারা যা নিয়ে এসছে মার্কেটে, সেটি তারা বিক্রি করতে পারছে না। তাহলে এখন কি হবে? এখন ইনটিউশনই বলে আমাদেরকে, যেহেতু সারপ্লাস আছে, বিক্রেতারা
যা নিয়ে এসেছে মার্কেটে সেটা সেল করতে পারছে না, তারা আস্তে আস্তে অল্প দামে ছাড়া শুরু করবে। তার মানে মার্কেট প্রাইসটা আস্তে আস্তে কমা শুরু করবে। তার মানে মার্কেট প্রাইস পিএইচ থেকে এর দিকে ধাবিত হবে। তাহলে আমাদের এই দুটো গ্রাফের অ্যানালিসিসে আমরা কি বলতে পারি, যখন মার্কেটের শর্টেজ থাকবে মার্কেট প্রাইস পিএল বা পি লো থেকে উপরে ওঠার একটা টেন্ডেন্সি থাকবে। যে কোনো চেঞ্জের টেন্ডেন্সি থাকলে সেটা ইকুইলিব্রিয়াম হবে না। একইভাবে মার্কেট প্রাইস যখন অনেক উচ্চ থাকবে পিএইচ, পি হাই, তখন মার্কেট প্রাইসের টেন্ডেন্সি থাকবে কমে যাওয়া। তাহলে ইকুইলিব্রিয়ামটা হবে যেখানে মার্কেট প্রাইসের কমে যাওয়ারও টেন্ডেন্সি নাই, যেখানে মার্কেট প্রাইসে বেড়ে যাওয়ারও টেন্ডেন্সি নাই। সেটা আমরা এখন এই গ্রাফে দেখি। এখন যে গ্রাফটা দেখছি এটা অনেক টেক্সট বুকের কাভার থাকে। একটা টিপিক্যাল মার্শেলিয়ান ডিমান্ড আর সাপ্লাই, যেখানে ইন্টারসেক্ট করছে কোথায়, পয়েন্ট ইতে। পয়েন্ট ইতে আমরা যে মার্কেট প্রাইস দেখছি পি স্টার, এই মার্কেট প্রাইসে কি হচ্ছে, ডিমান্ড করছে হাউসহোল্ডরা কিউডি, সাপ্লাই করছে ফার্মরা কিউএস, অর্থাৎ কিউডি সমান সমান কিউএস কিউ স্টারে হচ্ছে। তাহলে তো ইনটিউশনই বলে আমাদেরকে মার্কেট প্রাইস এখন বৃদ্ধি করারও কোনো ইনসেন্টিভ নাই হাউসহোল্ড বা সাপ্লায়ারদের পক্ষ থেকে, মার্কেট প্রাইস হ্রাস পাওয়ারও কোনো ইনসেন্টিভ নাই হাউসহোল্ড বা সাপ্লায়ারদের পক্ষ থেকে। তাহলে এই মার্কেট প্রাইসটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য দাম, যেখানে কোয়ান্টিটি ডিমান্ডেড কোয়ান্টিটি সাপ্লাইড একই হচ্ছে। এই বিশেষ উদাহরণে আমরা বলছি কিউ স্টার। আমরা শুরুতে বলেছি ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য এমন একটা অবস্থা যেখানে আমরা পৌঁছে গেলে আমাদের কারো কোনো ইনসেন্টিভ থাকবে না, বায়ারদের পক্ষ থেকে হোক আর সেলারদের পক্ষ থেকে হোক, যে মার্কেট প্রাইস চেঞ্জ হোক। আমরা বলি নাই কিভাবে আমরা এই পন্থায় আসলাম, আমরা বলি নাই কী ধরনের কাজ নিয়ে আমরা আসলাম। এই ক্রিটিসিজমটা আমরা এখন করব। আমরা যে ইকুইলিব্রিয়াম মডেলটা অর্থনীতিতে একদম প্রথম দিকে দেখি, সেখানে আমরা বলছি ইকুইলিব্রিয়াম প্রাইসে যদি মার্কেট প্রাইস না থাকে সেক্ষেত্রে হয় উচ্চ দাম হলে প্রাইস কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, নিম্ন দাম হলে প্রাইস বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এই মডেলটাতে বলা হয় না এই যে সেটলিং ডাউন প্রসেসটা, এই সেটলিং ডাউন প্রসেসে আমরা যখন ন্যাচারাল প্রাইস পাবো অ্যাডাম স্মিথের, কতক্ষণ সময় লাগলো? এই সময়টা কি একদিন, এই সময়টা কি এক মাস, নাকি এই সময়টা এক বছর? টাইম ল্যাগটা আমাদেরকে বলে না, কারণ প্রাইস যখন চেঞ্জ হবে এই প্রাইস চেঞ্জের একটা টাইম ল্যাগ থাকবে। এই টাইম ল্যাগ নিয়ে এই মডেলটা আলোচনা করে না। আরেকটা আলোচনা আমরা করি না, সেটা হচ্ছে আমরা কি ধরনের দ্রব্য দেখছি এই মার্কেটে। এই সাপ্লাই ডিমান্ড কার্ভটা কি একটা হাই এন্ড মোবাইল ফোনের? এই সাপ্লাই ডিমান্ড কার্ভটা কি একটা খুব দামি একটা গাড়ির? নাকি এই সাপ্লাই ডিমান্ড মডেলটা একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অ্যাগ্রিকালচারাল দ্রব্য যদি হয়, কোনো একটা নিরামিষ, যদি আমাদের পেট্রোলিয়াম অথবা ডিজেল অথবা ন্যাচারাল গ্যাস এর মতো যদি একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয়, সেটাও তো হতে পারে। তাহলে মার্কেট ইকুইলিব্রিয়ামে যদি হাই এন্ড মোবাইল ফোন অথবা দামি গাড়ি প্রাইস যদি বড় হয়, এটা সমাজের জন্য কোনো সমস্যা নয়, সমাজ এতে তো বিচলিত হবে না। কিন্তু এই মার্কেটটাতে যদি আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আলোচনা করে থাকি, নিরামিষ, পেট্রোলিয়াম, ডিজেল, এইগুলোর ইকুইলিব্রিয়াম প্রাইস যদি খুব হাই হয়, সেটা যেমন সমাজের জন্য সমস্যা, ইকুইলিব্রিয়াম প্রাইসটা খুব লো হলেও সমাজের জন্য সমস্যা। তাহলে আমরা কি ধরনের দ্রব্য নিয়ে আলোচনা করছি এই মডেলটা আলোচনা করে না। এই মডেলের আরেকটা বড় সমস্যা হচ্ছে, এখানে আমরা ধরেই নিচ্ছি প্রাইস যদি বেড়ে যায় মার্কেটে সবাই জানে, প্রাইস কমে যাচ্ছে এটাও মার্কেটে সবাই জানে, অর্থাৎ ইনফরমেশন যেটা আছে সবার কাছে সেটা অ্যাভেলেবল, এটা সাধারণত হয় না। তাহলে এই যে আমরা তিনটা ক্রিটিসিজম বললাম, আরও ক্রিটিসিজম আছে, তাহলে কি আমরা এই মডেলটা কি পরিত্যক্ত করব? মোটেও না। যে কোনো মডেল শুরু হয় সরলীকরণের মাধ্যমে। আমরা যত এগুবো ততই আমরা
নতুন নতুন সমস্যার সম্মুখীন হব, নতুন নতুন প্রশ্নের উদ্রেক হবে আমাদের মধ্যে, তখন আমরা মডেলগুলোকে মডিফাই করব। এবং এটাই আমরা এখন করব এখন থেকে, যে এই যে 3টা ক্রিটিসিজম আমরা বললাম, এই 3টা ক্রিটিসিজম আমরা এরপরে অ্যাড্রেস করব পরবর্তী পর্বগুলোতে। আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বেল আইকনটা দিতে ভুলে যাবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।